আজ আর দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করব না। আমার কাছে মনে হলো দেশের বাইরের মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধ চলছে বর্তমানে, এটাকে যুদ্ধ বলবো না একতরফা আগ্রাসন বলবো? ইরান তো যুদ্ধ করতে চায়নি, চায়নি। ইরানের উপরে আগ্রাসন চালানো হয়েছে। যুদ্ধটা যদিও করছে প্রকাশ্যে ইসরায়েল ইরানের বিরুদ্ধে, কিন্তু নেপথ্যে কিন্তু হলো যুক্তরাষ্ট্র। আমি যে কথাটি বলার জন্য এই ভিডিওটি বানাচ্ছি সেটি হলো কিভাবে এই যুদ্ধে, কৌশলগত যুদ্ধে অনেক আগে থেকে হেরে গেল ইরান আর জিতেছে ইসরায়েল। আপনারা নিশ্চয়ই এর মধ্যে পত্রপত্রিকায় পড়েছেন, ইউটিউব, ফেসবুকে এই ধরনের সংবাদ দেখেছেন যে আজ থেকে প্রায় ২ বছর আগে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ, যে গোয়েন্দা সংস্থা পৃথিবীর সকল গোয়েন্দা সংস্থার র‍্যাংকিংয়ে ১ নাম্বার, পৃথিবীর সেরা গোয়েন্দা সংস্থা হলো ইসরায়েলের মোসাদ। সেই গোয়েন্দা সংস্থা দীর্ঘমেয়াদী প্ল্যান করছে। একটা তো আছেই যে পরমাণু বোমা নিয়ে আমরাই মাস্তানি করব একা, আর কেউ করতে পারবে না। দেখেন না সারা বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটা মাস্তান বাহিনী, তাদের কথা একটাই যে পরমাণু যুদ্ধ, পরমাণু বোমা থাকবে একমাত্র আমাদের কাছে, আর কেউ বানাতে পারবে না। ইরান তো মোটেই না। ইরান এই পরমাণু যুদ্ধ পরীক্ষা নিরীক্ষা, পরমাণু, এক কথা সহজে বলি, একসময় কিন্তু ইরান এই পরমাণু অস্ত্র বানাতে চায়নি। কারণ তারা চেয়েছে যে এই পরমাণু অস্ত্র এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী, এটা মানুষের ব্যাপক ক্ষতি হয়ে যায়। তারপরে যখন ইরান দেখলো তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তখন তারা সত্যিকার অর্থেই কিন্তু এই পরমাণু অস্ত্র বানানোর কাজে তারা মনোযোগ দিল। যদিও ইরান প্রকাশ্যে স্বীকার করে না, কিন্তু ইরান দেখলো এই একটি শক্তি অর্জন না করা পর্যন্ত ইরানের বিরুদ্ধে চতুর্মুখী কনস্পিরেসি বন্ধ হবে না। ঠিক তখন থেকে ইরান কিন্তু এই পরমাণু অস্ত্র, পরমাণু গবেষণা তারা শুরু করলো জোরে সোরে। সেই ইরানকে থামানোর জন্য সেই চতুর্দিক থেকে যুক্তরাষ্ট্র সহ তারা একের পর এক ইরানের উপরে নিষেধাজ্ঞা দেওয়া শুরু করলো, যাতে ইরান এই পরমাণু অস্ত্র বানাতে না পারে। এখন যখন দেখলো, বুঝতে পারলো যে ইরান একেবারে চূড়ান্ত শেষ ধাপে পৌঁছে গেছে, তখন তারা দেখলো যে ইরান যদি পরমাণু বোমার মালিক হয়ে যায়, তাহলে তো আর ওদেরকে দমানো যাবে না। তখন মোসাদ গোয়েন্দা সংস্থা দীর্ঘদিন কাজ করেছে ইরানের মধ্যে, আর ইরানের জাতীয় গাদ্দার, বেঈমান, তারা এই ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সদস্যদের স্পেস দিয়েছে, সুযোগ দিয়েছে, দিয়ে ইরানের কোথায় কোথায় সমরাস্ত্র কারখানা আছে এবং ইরানের সামরিক কমান্ডাররা, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কোথায় কোথায় বসবাস করেন, এবং ইরানের এই সামরিক যত গোপন তথ্য আছে সব তারা সরবরাহ করেছে। এবং ইসরায়েলের এই গোয়েন্দা সংস্থার মতদের সদস্যরা
এত গভীরে মিশে গিয়েছে, সেখানে তারা ইরানে আখড়া গেড়েছে, তারা ড্রোন বানিয়েছে, সব প্রস্তুতি কমপ্লিট করে তারপরে তারা এই গত শুক্রবার সকালবেলা এই হিটটা তারা করেছে। এবং এই যুদ্ধ চাপিয়ে দেয়, যুদ্ধ করার প্রাককালে ইসরায়েল যে কাজটা করে, প্রথমেই ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তারা ধ্বংস করেছে। ওইখানে বসে, ইরানের মাটিতে বসেই। মানে ইরানে আসতে গেলে 1000 মাইল দূরে আসতে হয়। এবং ইরানে হামলা করার ক্ষেত্রে এই যে আমাদের মুসলিম ব্রাদার গাদ্দার জর্ডান হেল্প করেছে। আমি এই ভিডিওটি বানাচ্ছি, মূল কথাটা কি? একটি দেশ ধ্বংস করার জন্য, একটি দেশকে দলীয় মানে দাসত্বে পরিণত করার জন্য, আজ্ঞাবহ হিসেবে পরিণত করার জন্য সেই দেশের মধ্যে নিজস্ব কিছু লোক তৈরি করা হয়, দালাল তৈরি করা হয়, মির্জাফর তৈরি করা হয়। একটি দেশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য আরেকটি শক্তিশালী দেশ যার প্রয়োজন, সে এই ধরনের কর্ণস্পৃশি ফরমানা শুরু করে। এখন চিন্তা করে দেখেন, আমাদের এই প্রিয় বাংলাদেশ, আমাদের এই দেশটা কি এরকম একটি চক্রান্তের শিকার না? বহুদিন থেকে এই বাংলাদেশকে যারা দাবিয়ে রাখতে চায়, চাপিয়ে রাখতে চায়, এই বাংলাদেশের উত্তরোত্তর উন্নতি যারা হতে দিতে চায় না, বাংলাদেশ অর্থনৈতিকভাবে, সামরিকভাবে, নানানভাবে শক্তিশালী রাষ্ট্র হোক, এটা যারা চায় না, তারা কি করেছে? তারা শুরু থেকে এখানে তাদের লোকজনকে সূক্ষ্মভাবে প্রবেশ ঘটিয়েছে, তাদের আদর্শে কিছু লোক তৈরি করেছে। একটি দেশ নিয়ন্ত্রণ নিতে গেলে প্রথমে সেই দেশের সংস্কৃতি নিয়ন্ত্রণ নিতে হয়। আপনারা অঙ্ক মিলাই নিয়েন, ঠিক দেখবেন যে আমাদেরকে যারা নিয়ন্ত্রণ করতে চায়, তারা অ্যাট ফার্স্ট আমাদের সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করেছে। আমাদের সাংস্কৃতিক অঙ্গনের বেশিরভাগ লোককে তারা ক্যাপচার করেছে, তাদের আদর্শে, তাদের ভাষায়, তাদের দালাল হিসাবে তারা গড়ে তুলেছে। তাদেরকে নানানভাবে পুরস্কৃত করেছে, স্পেস দিয়েছে। এরপরে তারা শিক্ষার মধ্যে তারা তাদের লোক ঢুকিয়েছে, স্পাই ঢুকিয়েছে, শিক্ষা ব্যবস্থাটাকে কেমন ভেঙে দেওয়া যায়, শিক্ষা ব্যবস্থাকে কেমনে নিয়ন্ত্রণ করা যায়। ফর্মুলা, প্রথমে সংস্কৃতি ধ্বংস করো, নিয়ন্ত্রণে নাও, তারপর শিক্ষা ধ্বংস করো, নিয়ন্ত্রণে নাও। দেখেন, তাই করেছে। আমাদের শিক্ষা ব্যবস্থার উপরে বিগত 20-25 বছরে, বিশেষ করে গত 15 বছরে কিভাবে এই শিক্ষা ব্যবস্থার উপরে নানান রকম পরীক্ষা নিরীক্ষা চালানো হয়েছে, গিনিপিগ বানানো হয়েছে। একবার এক সিলেবাস, দফায় দফায় সিলেবাস চেঞ্জ, শিক্ষা পদ্ধতি চেঞ্জ করা হয়েছে, শিক্ষার 12টা বাজায় দেওয়া হয়েছে, গড়ের সব GPA 5 দিয়ে দেওয়া, পাশ করাই দেওয়া হয়েছে, চাকরির নামে ঠন ঠন। আমরা যোগ্য লোক তৈরি করতে পারছি না, দক্ষ কর্মী তৈরি করতে পারছি না, শুধু সার্টিফিকেটধারী কিছু ভোকাস আমরা অদক্ষ সার্টিফিকেটধারী জনসংখ্যা তৈরি করছি। এটা বলে যে ভেক আইডেন্টিটি, যার কোনো বাস্তব কোনো মূল্য নাই। দেখেন, লাখ লাখ সব গ্রাজুয়েট করে বেরোচ্ছে, তারা এই বর্তমান যুগে কম্পিট করতে পারছে না, না জানে ভাষা, না জানে ইংরেজি, অনেক কিছু জানে না, সব ফেক আইডেন্টিটি। এটা ফেক আইডেন্টিটির উপরে চলছে বাংলাদেশ, তাইলে এরপরে গণমাধ্যম, তারপরে তারা সামরিক বেসামরিক আমলাদেরকে নিয়ন্ত্রণ করে। মিলাই নেন, কি হয় নাই গত 50-55 বছরে বাংলাদেশে কিন্তু এগুলো প্রয়োগ করা হয়েছে। এই ফর্মুলা, সংস্কৃতি, শিক্ষা, গণমাধ্যম, তারপরে হচ্ছে ব্যুরোক্রেসি, সামরিক বেসামরিক আমলা, সব জায়গায় তারা তাদের লোক তৈরি করেছে,
তাদের পক্ষে বয়ান তৈরি করার জন্য। আমরা নামে মাত্র একটি স্বাধীন দেশ, কিন্তু দেখেন, খুব হিসাব করে দেখেন, এবং তারা তাদের লোক তৈরি করেছে সকল শক্তিশালী জায়গায়, সমস্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে, ইনস্টিটিউশনে তারা তাদের লোক তৈরি করেছে, লোক রিক্রুট করেছে। তাদের লোকজন, তাদের বলয়ের লোকজনকে গত 15-20 বছরে সোসাইটিতে ডমিনেট করা হয়েছে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, অর্থবিত্তে ক্ষমতাশালী করা হয়েছে। তারা সমাজের প্রতিনিধিত্ব করে, তারা অর্থ নিয়ন্ত্রণ করে, তারা রাজনীতি নিয়ন্ত্রণ করে, তারা ব্যবসা নিয়ন্ত্রণ করে, তাদের লোক। তাই দেখেন, তারা সংস্কৃতি নিয়ন্ত্রণ করে, তারা শিক্ষা নিয়ন্ত্রণ করে, তারা গণমাধ্যম নিয়ন্ত্রণ করে, ব্যবসা নিয়ন্ত্রণ করে, রাষ্ট্র নিয়ন্ত্রণ করে। তার কি থাকলো? রাজনীতি, ওটাও তো তার নিয়ন্ত্রণের মধ্যে। তাহলে এই মুহূর্তে ইরানকে দেখে আমাদের কি শেখার আছে? ইরান যেই ভুলের খেসারত দিচ্ছে, দেখেন, ইরানকে বুঝতেই পারে না। ইরান এত এত নিজেরা প্রযুক্তিগতভাবে এত আগিয়ে গিয়েছে, এত চেষ্টা করেছে, তাদের ঘরের মধ্যে শত্রু। ইরানের ঘরের মধ্যে 2-3 বছর বসবাস করে সব ফর্মুলা তারা তৈরি করে ওখানে ঘাঁটি গেড়েছে, চিনতে পারে নাই। তা আমরাও কিন্তু আমাদের ঘরের মধ্যে বিভিন্ন সেক্টরে আমরা আমাদের দেশের শত্রু লালন পালন করছি। এই বিষয়টা আমি কোনো উস্কানি দিচ্ছি না, বোঝার জন্য। দেশপ্রেমিক প্রতিটি মানুষকে একটা চিন্তার খোরাক দিলাম যে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, কিন্তু চিন্তা করে দেখেন আমরা কতভাবেই না একটি নিয়ন্ত্রিত রাষ্ট্র। আমাদের জিম্মি করে ফেলা হয়েছে যাতে আমরা অর্থনৈতিকভাবে আগাতে না পারি। সামরিক শক্তি তো অনেক পরের কথা, পঙ্গু করে দেওয়া হয়েছে। প্রথম যেই জিনিসটা, যে আমাদের দেশের রাজনীতিকে অস্থিতিশীল করে দেওয়া হয়েছে, গণতন্ত্র ধ্বংস করে দেওয়া হয়েছে, যাতে এরা রাজনৈতিকভাবে যদি একটা দেশ স্থিতিশীল থাকে তাহলে সেই দেশ কিন্তু এগিয়ে যায়, সেই জায়গাটা ভেঙে দেওয়া হয়েছে। এই 20 কোটি 22 কোটি মানুষ 2 হাতে কাজ করেছে, যেটুকু অগ্রগতি হয়েছে এই কাজের ফসল। ওই রেমিটেন্সটা বন্ধ হয়ে গেলে দেখতেন কি অবস্থা। তাহলে আমাদের আসলে ভুলের শেষ নাই। এখন বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে গেলে এইসব জাতীয়, এইসব গাদ্দারদের চিহ্নিত করতে হবে, যারা দেশের বিরুদ্ধে কাজ করে। বাংলাদেশের মানুষ হয়েও তারা একটি অপশক্তির, দেশের বাইরের অপশক্তির দাসত্ব করে। সেই সব লোকগুলোকে চিহ্নিত করতে হবে। চিহ্নিত করতে পারলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো, আমরা সামনে এগোতে পারবো, এবং আমাদের দেশকে পর্যায়ক্রমে এই সমস্ত দুর্বৃত্তদের হাত থেকে বের করে নিয়ে আসতে হবে। সামরিকভাবেও আমাদেরকে অর্থনৈতিক, রাজনৈতিকভাবে শক্তিশালী রাষ্ট্র হতে হবে, এবং পর্যায়ক্রমে আমাদেরকে সামরিকভাবেও একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হতে হবে। সেজন্য আমাদের সবাইকে এক জায়গায় কাজ করতে হবে। আল্লাহ হাফেজ।